আনিস আলমগীর কিংবা আমি কিংবা আব্দুল নূর তুষার আমাদের কথা শুনে ঘাতক ওখানে গিয়েছিল? এই ঘাতক তো হাদির সঙ্গে ছিল। হাদির সঙ্গে এই ঘাতককে কে ভিড়িয়ে দিল? আমি ভিড়িয়ে দিয়েছিলাম, আনিস আলমগীর ভিড়িয়ে দিয়েছিল, প্রথম আলোর মতিউর রহমান ভিড়িয়ে দিয়েছিল। যারা ভিড়িয়ে দিয়েছিল তারাই তো ভাঙচুর করতে গেল। তারা কারা? তাদেরকে আইডেন্টিফাই করার পরিবর্তে তারা যে প্রথম আলোকে ভাঙলো সেখানে উৎসাহ দেওয়া হলো এবং সরকার নিশ্চয় বসে থাকলো। দায় কার? কাকে দায়ী করবেন? কাকে দায় দেওয়া উচিত? এবং আপনারা কি ভাঙচুর করলেন? ভালুকায় যে ঘটনা আপনারা ঘটালেন, যে ঘটনা আমি বলতে পারবো না, একজন লোককে বিচার নিজে এসে বলা হচ্ছে তিনি আমাদের মহানবীর নামে কটূক্তি করেছেন, এক হিন্দু ভদ্রলোক। সে করে থাকে, অন্যায় করেছে, আপনি সেটা থানা পুলিশকে দেন। আপনি নিজের হাতে বিচার তুলে নিলেন, তাকে পিটিয়ে মেরে গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দিলেন। বিশ্বের কেউ শুনলে এটাকে সভ্যতা বলবে? ইসলাম আপনাদেরকে এই শিক্ষা দিয়েছে? আপনারা তো ইসলামের ক্ষতি করতে আসছেন। আপনারা ইসলামের ক্ষতি করতে, আপনি ইসলামকে একটা ধ্বংসকারী, একটা প্রতিহিংসা পরায়ণ, একটা জঙ্গি ধর্ম হিসাবে প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছেন। আপনারা তো ইসলামের ক্ষতি করছেন ইসলামের নামে। তাহলে কেন এই যে কাজগুলি করুন? সবচেয়ে বড়, আমার বিবেচনায় সবচেয়ে বড় দায়ী এখানে সরকার। দেখুন, সরকার যদি একবার ভূমিকা নিত, এই যে এতগুলি ঘটনা ঘটলো, সরকার কি একজনকেও সরকার ধরেছে? ধরে তাকে বিচারের আওতায় এনেছে? ধরলেই তো হয়, একজনকে ধরে জিজ্ঞাসা করুন তোমাকে কে পাঠিয়েছে। আপনি ধরেন, কাউকে ধরেছেন, তার মানে সরকারের কাছে প্রথম আলোকে আগুন দেওয়া, ডেইলি স্টারে আগুন দেওয়া এগুলি কোনো অপরাধ নয়। ভালো কারো একটা লোককে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা, হত্যা করা তার কাছে কোনো অপরাধ নয়। 32 নম্বর আবারও ভাঙা কোনো অপরাধ নয়। ছায়ানটের জিনিসপত্র, আসবাবপত্র ভাঙছে, প্রত্যেকটা লোকের ছবি আছে, ঠিক আছে, তখন ধরতে পারেন নাই, ছবি দেখে দেখে এখন ধরেন। এর কোনোটাতে কোনো মামলা হয়েছে? আমরা কোন দেশে বাস করছি? এই দেশে আইন আছে? এই দেশে প্রশাসন আছে? এই দেশে সরকার আছে? আর আছে কি কিছু সাংবাদিক মেরুদণ্ডহীন। আজকে ঘটনা ঘটলো, সাংবাদিকদের কি ভূমিকা দেখলেন আপনারা? সাংবাদিকদের নাকি অনেক ক্ষমতা। অন্তপক্ষে আমি নিজে সাংবাদিক ছিলাম, একটা সাংবাদিক তারা একটা কালো প্ল্যাকার্ড দিয়ে দাঁড়িয়ে আছে সামনে, প্রথম আলোর সামনে। প্রধান উপদেষ্টা নাকি বলেছেন ক্ষতিপূরণ দিবেন, টাকা দিলে ক্ষতিপূরণ হয়ে গেল। এই সবগুলো কাজ খুবই পরিকল্পিতভাবে করা হচ্ছে। তারা আঘাত করছে সেই জায়গাগুলোতে যেখান থেকে প্রতিবাদ আসতে পারে, যেখান থেকে প্রশ্ন উঠতে পারে, সমস্ত জায়গায় আঘাত করে তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে। আজকে প্রার্থনা পত্রিকাগুলো উচিত ছিল, পত্রিকাগুলোর, যে এই ঘটনার প্রতিবাদে তারা একদিন পত্রিকা বন্ধ রাখবে। আমরা দেখেছি কিন্তু এরশাদ আমলে আমি তখনও সাংবাদিকতা করতাম, পত্রিকা বন্ধ ছিল, 3 দিন 4 দিন পত্রিকা বন্ধ। একটা কালা কারণে এরশাদ বলে দিয়েছিল এই জিনিসগুলি লেখা যাবে না, তার প্রতিবাদে পত্রিকা বন্ধ ছিল কয়েকদিন। এরশাদের পতন হয়ে গিয়েছিল এই ঘটনায়। আর এখন তারা কালো প্ল্যাকার্ড দিয়ে দাঁড়ায় থাকে, বিশাল প্রতিবাদ। এই কালো প্ল্যাকার্ডে আগুন নিববে? এই কালো প্ল্যাকার্ডের মাধ্যমে মানুষের মনে যে ভয় ঢুকে দেওয়া হয়েছে, সংবাদ মাধ্যমকে যে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, সেটা জোড়া লাগবে? এই মেরুদণ্ডহীন সংবাদপত্র মালিকরা, সম্পাদকরা, মানে এদের কোনো লাজ লজ্জা নাই, এদের কোনো মান সম্মান নাই। বিরাট একটা কাজ করে ফেলেছে। আমি প্রতিবাদ করেছি। আমি খুবই হতাশ, সত্যি কথা বলতে গিয়ে আমি খুবই হতাশ। এই দেশটা কিভাবে চলছে, কে চালাচ্ছে, কেন এইভাবে চালাচ্ছে, কাদেরকে ইনভাইট করতেছে, কারা সামনে আসতেছে, এগুলি কেন? আমি যদি বলি এই সমস্ত স্থিরতার পেছনে মূল কারণ হচ্ছে, যেই মাত্র তারেক রহমান জানিয়েছেন যে উনি এই দেশে ফিরছেন, তার এই ফেরাটাকে অনিশ্চিত করার জন্য, এই ফেরার প্রতিবাদে আসলে এগুলি চালানো হচ্ছে। এগুলি চালিয়ে তারা তারেক রহমানকে বোঝাতে যাচ্ছে দেশের অবস্থা খারাপ, তুমি এসো না, আর কিচ্ছু না।
এখন আপনারা ভেবে দেখেন তারেক নাম্বার দেশে ফিরলে কার লাভ, কার ক্ষতি? যার ক্ষতি তারাই এগুলি করাচ্ছে, তারাই শরীফুর রহমান হাদিকে মেরেছে। এবং এখানে রাজনীতি আছে। আমি এখনও মনে করি শরীফুর রহমান হাদির কি মৃত্যুর পিছনে রাজনীতি আছে, আমাদের দেশীয় রাজনীতি আছে, এবং তাদের যারা এজেন্ট বাইরে আছে তারা এগুলি করাচ্ছে। এখন কার এজেন্ট কে আপনারা খুব ভালো জানেন, আরেকবার হিসাব করে দেখেন। এই নিয়ে আমি আগামীতে আরও কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।